সমস্যা কি তোর? তেরামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলোই করে যাচ্ছিস। কথা অসম্পূর্ণ রাখার অভ্যেসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো। কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। তুই কি ভালো থাকতে দিচ্ছিস? মেঘ অভিমানী কণ্ঠে বলল। আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল। মালা কি বলছে? মেঘ ঢোক গিলে ভেজা কণ্ঠে বলল। আমি আপনাকে খুব বেশি জ্বালাই। আমার অত্যাচারে আপনি নিজের রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলতে শুরু করলো। রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি। রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হ্যাঁ, তানভীরের কাছে চাবি আছে। যখন ইচ্ছে রুমে যাস, তবুও দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না, প্লিজ। মেঘ আকুল কণ্ঠে বলে উঠল। আমার কান্না নিয়ে আপনারা তো চিন্তা না করলেও চলবে। এতদিন কথা কেন বলেননি? তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য করেছিলি কেন? তুই ভালোভাবেই জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পরও যেহেতু আমার কথা অমান্য করেছিস, তাই আমিও কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আমায় ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন? এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুক কি একটু কাঁপলো না? আবির ঢোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল। কেউ কি জানে তার একজোড়া ক্রন্দিত নেত্র আমার সুস্থির ব্রহ্মাণ্ডে তোলপাড় চালাতে সক্ষম? কান্না ভেজা ওই আঁখি চোখের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতোই পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতেই মেঘ নিজের চোখ মুছে আহ্লাদি কণ্ঠে বলে উঠল। কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নারও পরিমাণ হয় বুঝি? তা কত বালতি পানি জমেছিল? মেঘ তড়িৎ বেগে জবাব দিল। 9 বালতি। আবির মলিন হেসে বলল। ইস, আর এক বালতি হলে ভালো হতো। মেঘ আচমকা কান্না করা শুরু করেছে। আবির অতর্কিত প্রশ্ন করল। এই কি হয়েছে? কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল। আপনি না বললেন আর এক বালতি পানি জমালে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল। এ বেলায় কথা মানতে উঠে পড়ে লাগিস, অন্য বেলায় কি হয়? মেঘ ভেজা চোখে ফিক করে হেসে উত্তর দিল। ভূতে পায়। আমারও তাই মনে হয়। বাসায় ফিরে আগে আপনার ফোনটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো। সিরিয়াস কোনো সমস্যা নেই। আপাতত ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়েছেন। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো। আপনার শরীর কেমন? মেঘের ঠোঁটে আবারও হাসি ফুটল। আদুরে ভঙ্গিতে বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা, জি বলুন। মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছায়। পৌঁছালে কি হবে? তেমন কিছু না। হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে 10-15 বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার 1 ঘন্টা করে কথা বললে জাস্ট 10 থেকে 15 ঘন্টা কথা হবে। তারপর 8 ঘন্টা ঘুমাবো, আর 1 থেকে 2 ঘন্টা অন্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা ভুনা করে এলাকার কুকুরগুলোকে খাওয়াবো। আবির নিঃশব্দে হেসে শুধালো। কিছু বলছেন? মেঘ দাঁতে দাঁত চেপে রাগী স্বরে জবাব দিল। বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন কথা বললেন? বললে পুরো 24 ঘন্টায় কথা বলিয়েন, ঠিক আছে? আবির এবার শব্দ করে হাসলো। পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। মনে হচ্ছে কিছু পুড়ছে। আমি এখান থেকেও পুরো গন্ধ পাচ্ছি। কি পুড়ছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল। আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনো বসাইনি, ওয়েট একটু পর বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদু স্বরে বলল। ম্যাম, কলিজা ভুনায় মনে করে লবণ দিয়ে। মেঘ ফোঁস করে উঠল। আরও বেশি টেস্টি করতে একটু বিষও দিব না। বলেই মেঘ কল কেটে দিয়েছে। রাগে ফোঁস করছে। আবিরের হাসি থামছেই না। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। আজ অফ ডে বলে আবিরের কাজের তেমন চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল। কল বাজতে বাজতে শেষ পর্যায়ে মেঘ কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো। ম্যাম। মেঘ নিশ্চুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো। ম্যাম। আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা মুহূর্তে সব উধাও।
অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাটকাট গলায় প্রশ্ন করলো, কিছু বলবেন? হুম, বলুন। বলছিলাম রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না? না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন, রাখছি আমি। আবির তড়িৎ বেগে ডাকলো। শোনো, আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের দু চোখ প্রশস্ত হয়ে গেছে, মুহূর্তেই শ্বাস থেমে গেছে। হতভম্ব মেঘের মস্তিষ্কে অনুভূতিতে তোলপাড় চলছে, চোখের পাতায় জলজল করছে আবিরের হাস্যোজ্জ্বল আদলখানা, দুরু দুরু কাঁপছে বুক, চোখে মুখে রাগের রেশমাত্র নেই। আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বলল, অতি সামান্য কারণে যেভাবে রেগে যান, ভবিষ্যতে কি হবে ম্যাম? মেঘ চোখ কুঁচকে জানতে চাইল। সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজলদি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আবারও বলছি, মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছালে সব দায়ভার আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করেছি, আম্মু কাউকে নাম্বার দিবে না। অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মালার হবে না। একমাত্র আপনি আছেন, অনুগ্রহ করে আপনিও দেবেন না। ও আচ্ছা, এজন্যই বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না। তাতে কি আমি তো নাম্বার দেখে মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মুও বুঝতে পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক এটা আমি জানি। তাছাড়া আমি নিজেই আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে। কোনো ব্যাপার না, কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও আমার শিখিয়ে দিতে হবে? না, একদম না, এখন রাখি। আচ্ছা। মেঘ ফের বলল, শুনুন, জি ম্যাম বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবেন? আবির কপাল গুটিয়ে মৃদুস্বরে বলল, ফ্রি হয়ে মেসেজ দিয়েন। আরেকটা কথা। মেঘ কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল, মিস ইউ। বলে কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপারে দেওয়া। আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে। হাতের খিতে হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলল, মাই ডিয়ার স্প্যারো, আই ফিল এমপ্টি উইদাউট ইউ। কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো। ততক্ষণে মায়েশারা চলে আসছে। মায়েশাকে দেখে মেঘ ছুটে গেল। মায়েশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকেও বেশি কিউট লাগছে। মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আপু, ভাগনা অথবা ভাগ্নিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আদির পরে আমি এখনো কোনো ছোট বাবুকে কাছ থেকে দেখিনি। আমাকে জানাবেন প্লিজ। মায়েশা আর তার হাজবেন্ড একসঙ্গে হেসে উঠল। ভাইয়া বললেন, ইনশাআল্লাহ। মায়েশারা সারাদিন শেষে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরা বাড়িতে চলে যাবেন। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। যাওয়ার আগে আগে মালা হঠাৎ মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেঘ কপাল কুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্ত হয়ে শুধালো, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের ভাঁজ বরাবর ভাঁজ ফেলে মেকি স্বরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না। মেঘ যে ইচ্ছাকৃত রাগানোর জন্য এসব বলছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল, যত যাই বলো, ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ার সাথে অনলাইনে কত কথা বলেছি, তার হিসেবই নেই। এবারও তাই হবে। ঘুম পড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ওষুধ সাজেস্ট করব। মেঘ ভেতরে ভেতরে রাগলেও রাগটা প্রকাশ করলো না। ফিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারে ওনার হার্টবিট আপনার দেয়া ঘুমের ঔষধের পাওয়ারকেও হার মানিয়ে দিল। মালা কটমট করে বলল, তুমি যে কোনো ভরসায় এসব বলো, আল্লাহই ভালো জানেন। অকস্মাৎ মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে। অল ওকে? মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়। নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাইয়া তোমার হয়ে যাবে না। আরও কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেছে।
মেঘ মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যি তো, ফোনে আমার আবেই ভাই নামটা গত 1.5 বছর যাবতই সেভ করে রেখেছে। নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে এটাই সত্যি, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে। শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্টস আর সাথে 2টা ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে হাঁটছে। আচমকা নজর পড়ে অনেকটা সামনে তানভীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। ছেলেদের হাঁটা স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায়। রাস্তায় দৌড়াতে পারছে না, তবে যথাসাধ্য দ্রুত হেঁটে তানভীরের বেশ কাছাকাছি চলে এসেছে। পেছন থেকে 2-4 বার ডেকেছেও, কিন্তু সেই ডাক তানভীরের কর্ণকুহরে পৌঁছায়নি। বন্যা এবার থেমে শ্বাস টেনে উচ্চস্বরে ডাকলো, ওই ভিলেন। মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই তানভীর উদ্দেশ্যহীনভাবে পেছনে ঘুরল। বন্যাকে দেখে থমকে দাঁড়ালো। ভ্রুকুচকে কল কেটে কপট রাগে স্বরে জানতে চাইলো, কোন দিক থেকে ভিলেন মনে হয় আমার? কখন থেকে ডাকছিলাম, আপনি শুনছিলেনই না, তাই বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়ে গেছে। কেন? এমনি জিজ্ঞেস করতে পারি না? তানভীর মলিন হাসলো। কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসা চলে যাও, আসছে। তানভীরের এমন ব্যবহারের আগা মাথাও বন্যা বুঝলো না। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়ল। বন্যা সহসা ডাকলো। এই যে। তানভীর ঘাড় ঘুরিয়ে বিমূঢ় দৃষ্টিতে বন্যার দিকে তাকালো। বন্যার মুখের মায়াবী হাসিতেই তানভীরের হৃদয় দুরু দুরু কাঁপছে। তানভীর উত্তর না দিয়ে খানিক ভ্রু নাচালো। বন্যা আঙ্কেল হেসে বলল, ঝালমুড়ি খাবেন? তানভীরের তৎক্ষণাৎ উত্তর, না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। বন্যা এবার খানিক রেগে গেছে। চোখের পাতা ঝাপটে আনমনে বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানভীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো। কি বললে? বন্যা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জায় আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে। নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বন্যাকে আপাদমস্তক দেখে মুচকি হেসে বলল, সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও। অপ্রত্যাশিত কথায় বন্যা শ্যাট করে তানভীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেসামাল পরিস্থিতি সামলে বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, ছি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়? বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফুসকে অন্য কিছু বলতে শুনেছে, আজ প্রথমবার কোনো মেয়ে মুখ ফুসকে সিগারেট অফার করেছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে 2টো সিগারেট নিচ্ছে। বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। না, আমি যাব না। বন্যার চেঁচানোর শব্দে তানভীর আঁতকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, যেভাবে চিৎকার করছো মানুষ তো অন্য কিছু ভাববে। বন্যা আস্তে করে বলল, যার যা খুশি ভাবো, আমি সিগারেট খাবো না। তানভীর সশব্দে হেসে বলল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফুসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো। ওগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে ডাকবা ভিলেন, আর কিছু বললে ন্যান আর জ্ঞান দিবা, তা তো মানবো না। বন্যা বিরক্ত হয়ে বলল, দেখুন, আপনি আমাকে ট্রিট দিতে ডেকেছিলেন, আপনি ইচ্ছাকৃত আমার সাথে এমন ব্যবহার করছেন। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দৃঢ় কণ্ঠে শুধালো, আমি আমার কি করলাম? যাই অফার করছি শুধুই নাই করে যাচ্ছেন। আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, আমাকে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি আপনাকে অসহ্য লাগে, নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে অকস্মাৎ হেসে বলল, চলো। কোথায়? বাহ, ট্রিট না দিব বললা, এখন এটা বলো না যে মুড নেই বা সময় নেই। বন্যা ঠিক এই কথাটাই বলতে চেয়েছিল। মুখের কথাটা গেলে শান্ত স্বরে বলল,
কি খাবেন? ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং। বন্যা ভ্রু গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে তানভীরকে অল্প স্বল্প বকেও নিল। মেঘ আর তার ভাইয়ের স্বভাবের বিশেষ কোনো পার্থক্য নেই, দুজনই বেশ অভিমানী। মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায়। ঝালমুড়ি হাতে দুইজনই পাশাপাশি দুইটা চেয়ারে বসা। এক প্লেট ফুচকা আর একটা চটপটিও অর্ডার দিয়েছে। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বন্যা ঢোক গিলে আস্তে করে বলল, সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনিয়েছে, তাই আজ। তানভীর ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল। বনু, তোমায় কথা শুনিয়েছে? কে বলেছে? তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরের দৃষ্টি দেখে বন্যা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো। হাসি মুখে বলল, তেমন কিছু না, আসলে সেদিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তাই স্বাভাবিকভাবেই আমার আপনাকেও চা অফার করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেঘ একটু রেগে গেছিল। বনুর কথায় কিছু মনে করো না প্লিজ। বন্যা ঠোঁট উল্টিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল, ও আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করলাম না। ওকে। কি সমস্যা? এভাবে কথা বলছো কেন? এমনি। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো। এমনি বলাটা কি তোমার স্বভাব? বন্যা উপর নিচ মাথা নাড়ল। তখনই বন্যার বড় অপুর কল আসছে। বন্যা স্বাভাবিকভাবে কল রিসিভ করে কথা বলছে। ইতিমধ্যে ফুচকা আর চটপটি দিয়ে গেছে। বন্যা কথা শেষ করে চটজলদি 2-3টা শিট বের করে তানভীরের হাতে দিয়ে বলল, এগুলো মেঘকে দিয়ে দিয়েন, কাল ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে, পড়ে নিতে বলবেন। তানভীর গাল ভুলিয়ে নির্বোধের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সমুদ্র রহস্য তবে এ ছিল? স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুচকা খেতে খেতে আর চোখে তানভীরের থেকে তাকিয়ে বলতে শুরু করলো, একদম স্বার্থপর বলবেন না। নিজের বোনকে তো ঠিকই যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতেই দেন না। 2-3টা সিটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকেই আপনাদের বাসায় যেতে হতো, আর নয়তো পিডিএফে দিতে হতো। সেই পিডিএফের আবার আপনাকে প্রিন্ট আউট করে আনতে হতো। যেহেতু আপনাকে পেয়েছি, তাই আপনাকে দিয়ে দেওয়াটাই বেস্ট অপশন ছিল। আমি চাইলে রাস্তায় দিকে 2টা সিট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম। যদি সেই কাজটা করতাম তবে স্বার্থপর বলতে পারতেন। আমি আপনাকে ট্রিট অফার করলাম, 40 মিনিট সময় দিলাম, অতঃপর সেই সিটগুলো দিচ্ছি। তার থেকেও বড় কথা, সিটগুলো আপনার বোনুর প্রয়োজন। তাহলে আমি স্বার্থপর হলাম কিভাবে? যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো, আমার মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্টে অনার্স করা উচিত ছিল। বন্যা ভ্রু কুচকে প্রশ্ন করলো, আমি ঝগড়া করছি? তানভীর ঠোঁট চেপে হেসে বলল, এটাকে অবশ্য ঝগড়া বল না, তবে তর্কের বিপদ বলা যায়। বন্যা সেসবে পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানভীর টুকটাক ফুচকা খেতে পারলেও আজ চটপটি নিয়েছে, কারণ 1 প্লেট ফুচকা একা শেষ করা তানভীরের পক্ষে সম্ভব না। মেঘেদের সাথে বের হলে মেঘ মিমার আদির থেকে অল্প কয়েকটা খায়। আজ আগে ভাগে চটপটি বেছে নিয়েছে। বন্যা ফুচকা শেষ করে উঠতে উঠতে বলল, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, আপনি বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দেই। বন্যা রাগে রাগে মুখ করে তাকাতেই তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বসছি, বিলটা তুমি দিয়ে আসো। বন্যা মুচকি হেসে চলে গেছে। বিল দিয়ে এসে তানভীরের হাতে শিটগুলো আবারও দেখে নিল। পার্স আর শিটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না, অন্য কোনো দিন খাওয়াবো ইনশাল্লাহ। তানভীর মুচকি হেসে বলল, চা কিন্তু তোমার হাতের বানানো হতে হবে। দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আপু নিয়ে ছাপে আমাকে। সাবধানে যাও। আচ্ছা, আপনিও? বন্যা রাগ করেছে ভেবে সেই দিনের ঘটনা জানতেই মেঘকে জিজ্ঞেস করার জন্য মেঘের রুমের সামনে আসতেই তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুইজনের আবোল তাবোল কথা আর হাসির শব্দে তানভীর থম মেরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ভেবেছিল মেঘ আর বন্যার মধ্যে মান অভিমান চলছে, মেঘের থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খাকারি দিয়ে রুমে এসে সিট রেখে চলে যাচ্ছে। মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো, ভাইয়া কিছু বলবা? না। তানভীর বিড়বিড় করতে করতে যাচ্ছে। মায়ের কাছে মাসে গল্প বলে আর কি হবে,
রাত 9টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবিরই মেসেজ দিল। বিজি? মেঘের ছোট রিপ্লাই। নো। তৎক্ষণাৎ আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলছে, ফ্রি হয়ে মেসেজ দিতে বলছিলাম। বিকেল থেকে মুখ ফুরিয়ে রুমে বসে আছেন, কিছু খানুনি শুনলাম। একটা টেক্সট পর্যন্ত করেননি। কি সমস্যা? কোনো সমস্যা নেই। মালা কি আবারও আজে বাজে কথা বলেছে? মেঘ মুখ ফসকে বলে ফেলল। চরিত্রের সমস্যা আপনার। মালা আপু কি বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। কি? আমার চরিত্রের সমস্যা? কে বলছে? প্রমাণ কি? মেঘ খানিক চুপ থেকে সন্ধিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে। আল্লাহ, কোথায় আছো? আমায় উঠিয়ে নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেননি কথা? বলেননি কথা? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল, তাই রিসিভ করে হাই হ্যালো যতটুকু বলা কথাই হতো। এমনকি এই মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাতাম। বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম। এটা শুধুমাত্র তানভীর জানতো। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিষ্পাপ, দুধে দোয়া তুলসী পাতা? আবির মৃদু স্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাস, ধৃষ্ট, লুচ্চা অথবা লম্পট, তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোনো এক বৃষ্টি স্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থায় বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন, 2 দিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলল সে 2 মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনিও নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আবির 4 মাস যাবৎ দেশের বাহিরে। আমি এতটাও নির্বোধ নয়। তা ঠিক, কতটুকু চতুর আপনি। আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছেকৃত আজে বাজে কথা বলেছে, আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বাহ! একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু গত 6 মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। এখনো বিশ্বাস করা না করা আপনার উপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে। প্রত্যেকেই নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমেদ খানকে একা সামলাতে হচ্ছে। মোজাম্মেল খানকে ঢাকা আর রাজশাহীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে। পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। সাথে আবিরের অফিসেরও কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলে ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে ফ্রেশ হয়ে নামাজ পড়েই পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকে আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজের অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসায় সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজে করা দুষ্টুমির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই, তুমি, আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মাদি থাকে। মাঝে মাঝে আলী আহমেদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া, মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারা, সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতেই চায় না। মাসখানেক কেটে গেছে। তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আজ পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরেই কথা হয়েছে। একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথাও বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল। তানভীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে উকি দিতেই দেখলো রুম এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানভীরের রুমে যায়ই না। রুম গোছানোর তো প্রশ্নই আসে না।
রুমের বেহালা অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেওয়ার। টেবিল আর বিছানায় বই খাতার ছড়াছড়ি, গতকালের ধোয়া শার্টগুলো এমনি পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর একটা একটা করে শার্ট ইস্ত্রি করছে। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সব কিছু গুছিয়ে শার্টগুলো ওয়ার্ড্রপে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রপের অবস্থা আরও খারাপ। শার্ট, প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে। এ পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার্ড্রপ গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটলগ দেখে মেঘ থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটলগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটলগটা একপাশে রেখে দ্রুত জামা কাপড় গোছাতে শুরু করলো। কোনো রকমের সব গুছিয়ে ক্যাটলগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন তাই মালিহা খানকে আপাতত বলে বেরিয়েছে। রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে। বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেই বন্যার রুমের দিকে ছুটল। বন্যা বেঘুরে ঘুমাচ্ছে। পরপর দুবার ডাকতেই বন্যার ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসছি। সকালেই না দেখা হলো? তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব? না না, আমি এমনি বললাম, কল দিয়ে জানালি না হুট করে আসছিস তার জন্য। তোর ভাই জানে? না ভাইয়া, না ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের করতো। ঈদের ড্রেসটা একটু বের করতো, যেটা গিফট পাইছিলি। কেন? দেখবো একটু। তুই ওই ড্রেস দেখতে বাসায় আসছিস? বললেই ছবি পাঠিয়ে দিতাম। বড্ড বেশি কথা বলিস, চুপচাপ ড্রেস বের করে দে। বন্যা উঠে ওয়ার্ড্রপ থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগী স্বরে বলল, আমার জন্য সেমাইয়ের বরফি নিয়ে আয়। আছে কি না কি জানি। না থাকলে বানিয়ে নিয়ে আসবি, যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝল না বন্যা। তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সেমাই আর বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছিল, কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকেও ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার ওপরে ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসে কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানভীর খান ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো। দাঁড়াও দেখাচ্ছি। মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করছে আর একা একাই বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখেই মেঘ চুপ হয়ে গেছে। বন্যার ড্রেস ওয়ার্ড্রপে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছেই না। বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল। মেঘের মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা চলছে। এই ড্রেস তানভীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কি চলছে এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায় আসছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন। এটুকু বলতেই বন্যা রুমে আসছে। মেঘ কথাটা গেলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতেই বন্যা চাপা স্বরে বলল, আজ একটা
আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিল, 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে। এত প্রেম! মেঘ মেকি স্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনি ব্যবস্থা না হয় আমি করে দিব। আমার পছন্দের কেউ নেই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যি কেউ নেই? বন্যা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজ হয়েছে কি বলবি আমাকে? তেরা তেরা কথা কেন বলছিস? কিছু হয়নি। বন্যা আর মেঘের আরও কিছুক্ষণ আলাপচারিতা চলল। মেঘ আজ তেমন কিছু বলতেই পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকেও বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটাবারও বলার প্রয়োজন মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ছেড়ে বলল, আশেপাশে বনু থাকলে ফোনটা দাও। আপনার কোনো আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও, বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে, তার মধ্যেই কল কেটে দিয়েছে। মেঘ হাসতে বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেট নিয়ে নিচে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানাই আছে। মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানভীরের নাম্বার লিখতে শুরু করলো। 5-6 ডিজিট লিখতেই ভিলেন নামে সেভ করা তানভীরের নাম্বার ভেসে উঠেছে। মেঘ ভাবলেশীন চোখে চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটাই প্রকাশ পেল। বন্যা রুমে আসতেই মেঘ বাজখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ার নাম্বার ভিলেন দিয়ে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? তো কিছুই করেনি। ও তো কি আবার, মন চাইছে তাই এই নামেই সেভ করেছি। মেঘ আনমনে কিছু ভেবে শক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ার আচরণে বিরক্ত? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করছে? মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করতে বন্যার কুঞ্চিত ভ্রুযুগল আরও বেশি কুঞ্চিত হলো। কিয়ৎক্ষণ চুপ থেকে বন্যার সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হবার মতো কোনো কারণই নেই। আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেদিন একটা মুভি দেখছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্য এই নামে সেভ করেছিলাম। ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটল। চক্ষু পল্লব ছাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি, ভালোবেসে দিয়েছো যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি এত কিছু ভেবে দেইনি, মাথায় এসে এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে শুধালো। তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগে মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ, মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের ওপর বলে দিত, না, ভালোবাসিস না। আজ চাইলেও এই দুইটা শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে। বুকের ভেতর পিন পিন ব্যথা হচ্ছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাঁচুমাচু করে বলে উঠল, আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাকে নিয়ে ভাবো শোনা? গলির মোড়ের মুখলেস মিয়াকে নিয়ে? মুখলিস মিয়া আবার কে? মনে নেই সেদিন যে বললো বেটায় তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়? হোয়াট? কি? কিসের কি? হোয়াট হোয়াট অর্থ কি? বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ফাজলামি করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলাম করছিস। মানে? কিছু না, ভাইয়াকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেওয়ায় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া, আমি মেঘ। হ্যাঁ বলো। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল।
বড় আম্মুকে বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না। আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিস না। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবি? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি কিছুক্ষণ হলো। এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা করে চলে আয়। আমি না হয় চলে আসব, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করল। কে? মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল, বন্যা। ও, তোকে রান্না করতে বারণ কর। আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছু বলতে পারবো না। বন্যা এত কষ্ট করে রান্না করছে আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থাকবো। বাই। বন্যা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি? না, কিন্তু এখন করবি। আমি পারবো না। আমার একমাত্র ভাই আসতেছে। যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব, সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমনভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল, হয়ে যায় স্পেশাল কেউ, কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়ার কিন্তু ডিম বেশি দেয়া নুডলস পছন্দ, মশলা চা করিস। এইটাও ভাইয়ার পছন্দ, বাকি তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল। বন্যা দেখ কে আসছে। বন্যার মা বলল, আমি দেখছি। না 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 আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসার সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যার থেকেও বেশি বাকিদের সঙ্গে আড্ডা দেয়। বন্যা তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করেই তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভ্রু নাচাতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল গেট আপ নিয়ে আসছে। বন্যা কাঁচতে কাঁচতে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভেতরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখেই ভরকালো। ভাইয়ের এমন গেট আপ দেখে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভ্রুকুচকে তানভীরকে দেখেই যাচ্ছে। মেঘ বিশ্বের সমেত জানতে চাইল, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, এভাবে আসছো কেন? কেন, ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেট আপে কেন আসছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেট আপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মেঘেশ্বরে বলল, আমার ভালো লাগবে তাই, অন্য কোনো কারণ নাই। আর তোর কি কারণ থাকবে? এর মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ঝটপট বলল, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই। বন্যা মৃদু হেসে বলল। চিনি কমই দিয়েছি। মেঘ এবার 3য় দফায় আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষও হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলেই নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে। বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ওঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করল, আর একবার বলিস শুধু আমার ভাইকে ভালোবাসিস না, এমন মাইর দিব কাঁদতে কাঁদতে বলবি আই লাভ ইউ তানভীর। তানভীর তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা থতমত খেয়ে চোখ নামিয়ে সরে গেছে। তানভীর আর চোখে চেয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। মেঘ সারাবেলা বন্যা আর তানভীরের কর্মকাণ্ড দেখল আর একা একাই বিড়বিড় করলো,
খাওয়া দাওয়া শেষে আন্টির থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে পড়েছে। বন্যাও পেছন পেছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছন ফিরে সরাসরি বন্যার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তখন আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মিথ্যে বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইল, আমি কি দেখতে এতই খারাপ? তাকাতে ইচ্ছে হয় না? গমগমে পুরুষালী স্বর কানে বাজতেই বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মার্শাল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারণ নজর না লাগে। কথাটা বলে বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে। তানভীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ, মুখ থেকে চুল সরাতে তানভীর হাত বাড়ালো। পেছন থেকে মেঘের ডাকে তানভীরের ঘোর কাটল। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি। মেঘের সামনে আসতেই মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, বাসায় যাওয়ার ইচ্ছে নেই? চল। অন্য সময় হলে তানভীর দুইটা কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো। আজ কোনো রিয়াকশন নেই দেখে মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে। গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানভীরকে পরখ করছে। তানভীর মুচকি মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফোঁস করতে করতে মনে মনে বলল, তোমার মিটিমিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতেই একটা সিঙ্গারার দোকান দেখে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, ওই ছেলেটাকে দেখছো? তানভীর 1 সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই তানভীর অকস্মাৎ গাড়ি ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় আর একটুর জন্যই মাথায় বাড়ি খেতে নিচ্ছিল। তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে 1 সেকেন্ডের জন্য তাকানোতেই ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই। 2 জন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আর একজনের বয়স 35+ হবে। তানভীর ভ্রু কুঁচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কোনটা? লাল শার্ট পরনে। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলের বা নাতির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড? অবশ্যই, তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলেই শালি শালি ডাকবে, দেখো। এমনকি সিঙ্গারার দামও নেবে না। কেন? আরে, বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও ফ্রিতে সিঙ্গারা খাওয়াইছে। ওনার নাম মখলেস মিয়া, বয়স 67। ওনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি বেস্টু আমার। আমি জানবো না তো কে জানবে? এখন চলো, বিয়ের খটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে। রাস্তায় রাস্তায় ঘুরে তুই মোকলেস মিয়ার বিয়ার খটকালি করিস। মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেস্টুর বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে উনি? ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো, বন্যার প্রতি কারো চোখে ভালোবাসা উঠলে পড়লে সে চোখই কানা করে ফেলবো। মেঘ বলে উঠল, বিড়বিড় করে কি বলো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে একদম কলিজায় লাগছে। তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ বলল, দুলাভাইয়ের মনটা বোধহয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানভীর আবারও ব্রেক কষল। অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, দুলাভাই কি আবার? মখলেস দুলাভাইয়ের কথা বলছি। রাখ ফোন। বন্যা কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, যাবে। তানভীরের রক্তাবু 2 চোখ শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, ডাফার। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে শান্ত স্বরে জবাব দিল, আর তুমি জাফারের ভাই। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানভীরকে শুনিয়ে গান গাচ্ছে,
ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে, কি প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে। আমার আসমান করে আন্ধার, সুখের নিদ্রা হবে কি তোমার বন্ধু আমায় ছাড়া? তানভীর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। চুপ থাকতে বলছে। আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে, আমি কি কাঁদবো না? একটু গানও গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছে, মাথায় এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না। ঠিক আছে। তানভীর তাকাতেই মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নেই, নিজে থেকে গান বের হয়েছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাসায় ঢুকতে আলী আহমেদ খানের সঙ্গে দেখা। আলী আহমেদ খান হাসি মুখে জিজ্ঞেস করলেন, 2 ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলে? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরপরই আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতে আবির জিজ্ঞেস করলো, বাসায় এসেছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে। অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা 2 পর নিচে আসছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমেদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছেন। মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই। বেশ কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতে ঘড়ি নেই, ফোনটাও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতেই আবিরের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটা ওই ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? কবে হব। হবে? পরশুদিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি, আর আমার গুরু স্বয়ং সাজ্জাতুল খান আবির। আবির না চাইতেও হেসে ফেলল। মুখের গম্ভীর ভাব মুহূর্তেই সরে গেছে। ধীর কণ্ঠে বলল, তানভীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি কার মনে কি চলে, সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘের পর্যায়ে আটকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোখলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মোখলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গিয়েছিল। তখন মোখলেস মিয়া ওদের ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানেই মজার ছেলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যা আর মেঘ সে কথা বেমালুম ভুলে গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মোখলেস মিয়ার সাথে দেখা। শালি শালি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছে। ওনার কথা মাথায় ছিল বলেই তানভীরকে রাগানোর জন্য ইচ্ছে করেই ওনার বিয়ের ঘটকালির ব্যাপারে বলেছে। আবিরের কানে এইসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইল, কি বিচার দিয়েছে? ও, সেসব বাদ দে, ও আছে কোথায়? ফোন দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি এতগুলো কল ভাইয়ার জন্য দিয়েছিলেন, আমি আরো ভাবছিলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে। বাই। কল কাটলে স্বপ্নে এসে থাপ্পড় দিব বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট নিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে দেবে। এই বাড়ির সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ বোঝে। আপনার লেকচার হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে? বন্যার কিছু হয়েছে? বাহ বাহ, অসাধারণ। এখন বন্যার খোঁজও নিচ্ছেন, অথচ আমি জলজান্ত একটা মানুষ 8 মিনিট 42 সেকেন্ড যাবৎ কথা বলছি, আমাকে একটা বার জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কিনা। আল্লাহ, ওনার আগে আমায় উঠায় নাও। স্বার্থপর দুনিয়ায় আমি আর থাকতে চাই না। আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানভীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস।
এমনিতেই পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্তত পক্ষে অনার্স তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আর একজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি? কেজি দরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে বরং আমার ওপর ছেড়ে দেন, আমি সব কিছু দেখে নিব। রিল্যাক্সে ঘুমেন, রিল্যাক্সে ঘুমান আপনি। আবির শুকনো মুখে বিষম খেলো, কাঁচতে কাঁচতে বলল, আমার দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহদিবা খান মেঘ। মালিহা খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিহা খান রুমে চলে গেছেন। হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন। এমন সময় তানভীর বাসায় আসছে। অন্তরের জ্বালা পড়া চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টুমি বুঝতে পেরে তানভীর শান্ত থাকতে পারছে না। তানভীরকে দেখে হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিচ্ছু খাসনি। তোদের নিয়ে আর কত টেনশন করব। তানভীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানভীরকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানভীরকে শুনিয়ে শুনিয়ে আস্তে করে বলল, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। তানভীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো। চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানভীর নিজেই মালিহা খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল। আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনের আকাশে মেঘ জমেছিল। তাই আজ ইচ্ছে করেই ভাইকে রাগাচ্ছে। রাত 11টার উপরে বেজে গেছে, অথচ তানভীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছেও না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে এসেছে। ভাইকে রাগিয়ে একা খেতেও ইচ্ছে করছে না। তানভীর গত রাতও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানভীর রুমের দরজা খুলে দিয়েছে। মেঘ ভ্রু কুটিয়ে আহ্লাদে কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি। খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এত এনার্জিও নেই। তাই তানভীর শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসছে। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানভীর ফোনের লক খুলে মেঘকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা, মেঘস ফ্রেন্ড, বনুস ফ্রেন্ড সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার পুরোটা মুখস্থও নেই। মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোইস্টিক নাম আসছে। এমন নাম দেখে মেঘ নিজের অজান্তেই হেসে ফেলল। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। তুই ওনার নাম্বার থেকে ফোন কেন দিয়েছিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে এক গ্রামের পিঁপড়া খেয়ে ফেলছিল। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড়ও দিয়েছে। আমি বারবার বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে হা করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলোই না, উল্টো ভাইয়ার হৃদয়ে গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয়ে অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয় তাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে। দেশে বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার প্রতি তানভীরের প্রেমানুভূতি বোঝানো হয়েছে। কি আবল তাবল কথা বলছিস? এটা আবার কেমন রোগ? এগুলো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হয় তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি কারোর হৃদয়ে। তানভীর বেরিয়ে এসে ভ্রুকুচকে প্রশ্ন করল, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো, ওইসব বাদ দাও, ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মখলেস মিয়ার কথা বললাম না তোমায়? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেওয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি হতে হলে কেমন করে? দেখো, মখলেস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটু জায়গা নেই।
2 বউ 6 ছেলে মেয়ে, 10-12 জন নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেও পাওয়া যাবে না। এজন্য ভাবলাম আরও কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দিব। তুমি কি বলো? আমিও তাই বলি, ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখবো। মেঘা আর চোখে চেয়ে আহ্লাদে কণ্ঠে বলল, বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? ঠিক। মেঘের কথা শুনে তানভীর কেসে উঠল। ঘুরে ফিরে মেঘ সেই একই কাহিনীতেই আটকাচ্ছে। তানভীর মুখ ফুলিয়ে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গা কিন্তু তোমার কিনে দিতে হবে, এটা মনে রাখো। আর সেই লেহেঙ্গা কিনবো না, বন্যার আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চলো খেতে যাই। চল। আলো আধারে কাটছে দিন। কেবল 1 সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ। তানভীর যে বন্যাকে ভালোবাসে এটা তানভীরের আচরণ আর কথাতেই স্পষ্ট বোঝা যায়। কিন্তু বন্যা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তানভীরের প্রতি হৃদয়ে উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়ার সময়ের 50 দিন কেটে গেছে। আগামীকাল 10ই অক্টোবর আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বলেই মেঘ কল কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুইজনেই 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজার ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছি। আজও তেমনটাই ঘটছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হওয়ায় এখানে 11:45 বাজায়, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1:45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে। প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতেই মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত পদ সংকুলের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক, ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় কর্মের মতন। আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেয়ে যাক, আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক। শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়া ভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। মেঘ অবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতে মেতে থাকত। অপ্রসন্ন হৃদয়ের ভাঁজে জমে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্টু বক্ষস্থল প্রয়োজন। মোহমায়া জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো, হ্যাঁ স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবিরের নেশাক্ত আবদার। ভিডিও কল দেই? মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না। আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকি হাসলো। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখ, ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নিরেট দৃষ্টিতে তাকিয়ে আদর মাখা কণ্ঠে বলল, এবার বলুন আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের ছুরির ন্যায় সূক্ষ্ম নেত্রের চাহনিতেই মেঘ ঘায়েল হয়ে যাচ্ছে।
বুকের ভেতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দু চোখ পানিতে টইটম্বুর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক খুঁড়ে আসা কান্না গেলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, তারপর আপনি কবে আসবেন আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বোঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন বাস্তবতায় খোলসবন্দি করে রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নই মেঘ। মেঘা আকুল কণ্ঠে আবারও শুধালো, ভালোবাসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা, আপনিই বলুন। আরো 100 দিন। আমি বোধহয় মরেই যাব।